সর্বশেষ সংবাদ সবার আগে জানতে আমাদের সঙ্গেই থাকুন। এই এলাকায় যে জিজ্ঞেস করেন, জনগণ হাজার হাজার জনগণ আমাকে জোর করে নিয়ে গিয়েছে। 150টি বাস বোঝাই করে লোক এসে আমাকে নিয়ে গিয়েছে। এইটা কি বাংলাদেশের রাজনীতিতে আমরা বিশ্বাস করতে পারবো? হ্যাঁ, আব্দুল লতিফ সিদ্দিকী ইনশাআল্লাহ আল্লাহর নামে শপথ করে বলতে পারে এটাই আব্দুল লতিফ সিদ্দিকী। ওকে, এই ব্যাপারটা থেকে জনাব কাদের সিদ্দিকী কোনো প্রভাব বিস্তার করছিলেন যাতে আপনি ইলেকশনে আসেন? অবশ্যই। দীর্ঘদিন কাদের সিদ্দিকীর সঙ্গে আমার মতদ্বৈততা থাকার পরও কাদের সিদ্দিকী আমাকে বলেছে যে আপনার জনগণের কাছে যাওয়া উচিত। আওয়ামী লীগ আপনাকে যে অসম্মানিত করেছে সে প্রতিকার হতে পারে জনগণ যখন আপনাকে সম্মানিত করবে। শুধু তাই নয়, এই নির্বাচনে কাদের সিদ্দিকী আমাকে সর্বাত্মকভাবে সহযোগিতা করেছে। আমি একটা বাক্য বলি জনাব সিদ্দিকী, যে আমরা এই বাক্যটা 2024-এ মানে 2024-এর ডিসেম্বর থেকে যখন শেখ হাসিনা বললেন যে আমরাই একটা প্রার্থী দাঁড়া করাবো, তার মধ্যে থেকে আর কেউ যাতে এরকম না বলতে পারে যে প্রার্থী ছাড়া এরকম ইলেকশন হয়েছে, সেইটার পরে তো সেই সময় অভিযোগটা হচ্ছে এরকম, ক্ষমতার প্রভাব খাটিয়ে শেখ হাসিনা সরকার কাউকে জোর করে, কাউকে আর্থিক সুবিধা বা অন্য সুবিধা দিয়ে প্রলোভন দেখিয়ে নির্বাচনে আনে। আপনি কি এই কয়টা ক্যাটাগরির কোন ক্যাটাগরিতে পড়েন, মানে জোর করা? আমার সাথে কোনো শুনেন, আমি যেদিন থেকে আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হয়েছি তারপরে কোনোদিনই শেখ হাসিনার সঙ্গে আমার যোগাযোগ হয়নি এবং তার কোনো প্রতিনিধিও আমার কাছে আসেনি। আচ্ছা, আপনি যেদিন আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হইলেন, আমি কিন্তু আপনার যে নির্বাচনী এলাকা বা আপনার যে জেলা, সেই জেলাতে আমি অনেকবার সফর করেছি। আমি দেখেছি যে আপনার জনগণ আপনাকে আসলে কি চোখে দেখে। এইরকম একটা ওভারওয়েলমিং জনপ্রিয়তা থাকা সত্ত্বেও আপনি কেন একটা স্পষ্ট অবস্থান নিয়ে জনগণের কথা, আমি খুব ভালো করে জানি, কারেক্ট মি ইফ আই এম রং, আপনার উঠানে এসে প্রতিদিন লোকজন বসে থাকতো আপনারই এলাকার সাবেক এমপির বিভিন্ন দুর্বৃত্তপনা, দুর্নীতি, অন্যায়, অত্যাচারের কথা আর কোথাও বলতে না পারে আপনার কাছে বলতে। আপনি কোনো সময় তাদেরকে দেখা দিয়েছেন, কোনো সময় দেখা দেন নাই, কিন্তু আপনি কেন ওই সময় একটা অবস্থান নিলেন না? আমাদের ইতিহাসের জন্য আপনি বিব্রত হবেন না, আমাদের ইতিহাসের জন্য বিষয়গুলি জানা দরকার। মানে কেন লতিফ সিদ্দিকীও অবস্থান নেয় না? মানে আমি বিব্রতও হই না, বিলম্বিতও হই না। আমি, আপনার কি মনে আছে আমি 18 সালে প্রার্থী হয়েছিলাম এবং 18 সালে প্রার্থী হওয়ার পর আপনি বিশ্বাস ভাবতে পারেন আমাকে আইয়ুবের কোন সমর্থক 60-এর দশকে কোনদিন আক্রমণ করেনি। বাংলাদেশ প্রতিষ্ঠার পর জাসদ কোনদিন আমাকে আক্রমণ করেনি, বিএনপি কোনদিন আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেনি, জাতীয় পার্টি আমাকে কোনদিন আক্রমণ করেনি। কিন্তু ওই বাচ্চা ছেলেটি, যার জন্মদাতা আমি বলা যেতে পারে, এই বাচ্চা ছেলেটি কিছু লোক লেলিয়ে দিয়ে আমার গাড়ি ভেঙে দেয়। যেদিন গাড়ি ভেঙে দেয় সেদিনই আমি অনশনে বসি এবং আপনাকে সত্য কথা বলি, আমি অনশনে বসি যে ভাবিনি আমি জানি ডিসিএসপি এটা কিচ্ছু করতে পারে, কিন্তু আমি নির্বাচন থেকে সরে আসতে চাই। এই কৌশল হিসাবে আমার জীবন সঙ্গী লায়লা সিদ্দিকী তখন হাজার হাজার লোক নিয়ে মিছিল করছে, সে অনুরোধ করেছে, হাজার হাজার লোক এসে আমাকে অনুরোধ করেছে আপনি অনশন বন্ধ করে কালীহাতি আসুন। আমি কালীহাতি যাব না, কারণ আমাকে এমপি বানানোর জন্য কেউ প্রাণ হারা, কোনো মায়ের বুক খালি হোক, কোনো নারীর স্বামী নিহত হোক, কোনো শিশুর পিতা নিহত হোক, এটা আমি চাই না। সেজন্যই আমি নিজেকে প্রত্যাহার করে নিয়ে এসেছি। আমি এলাকায় যাইনি, যেই আমার সঙ্গে দেখা করতে আসছে তার বিরুদ্ধেই 5টা 7টা মিথ্যা গায়েবী মামলা হতো, পুলিশ অকাতরে এই মামলাগুলো করত। আপনারাও পুলিশের রেকর্ড দেখুন, দেখতে পাবেন। কিন্তু এই লোকগুলো কিন্তু আওয়ামী লীগ। অবশ্যই অবশ্যই আওয়ামী লীগ তো হবে, গত 15 বছরে আওয়ামী লীগ ছাড়া তো কেউ ছিল না। কিন্তু না, এরা ওই আওয়ামী লীগের না, হাইব্রিড আওয়ামী লীগের না। আপনার কাছে যারা আসছে তাদের কথা আমি বলতেছি না, যারা মামলা দিয়েছে তারা তো আওয়ামী লীগেরই, যারা মামলা দিয়েছে, অত্যাচার করছে, তাদের কথা আমি বলতেছি। আপনার কাছে যারা আসছে তাদের কাউরে আমি আওয়ামী লীগের হিসেবে চিনি, তাদের কাউরে আমি সাধারণ জনগণ হিসেবে চিনি, যারা আপনার কাছে এসছে এবং মামলা। তাই এই দায়িত্বশীল আইন শৃঙ্খলা রক্ষাকারী পুলিশ বাহিনী এই কাজগুলা করেছে। কিন্তু জনাব সিদ্দিকী, আপনি কি এইটা স্বীকার করবেন না, আপনি যেহেতু 2018 সালে কথা তুললেন, যে টাঙ্গাইলে সিদ্দিকী পরিবার, আপনার সহোদর ভ্রাতারাও এইটার সাথে সরাসরি জড়িত ছিল, যখন রাজনৈতিকভাবে আপনাকে নানাভাবে
আমি বলবো এটাকে মোকাবিলা আমি বলবো না, রাজনৈতিকভাবে আপনার বিরুদ্ধে যখন ষড়যন্ত্র হয়েছে তখন আপনার সহোদররাও এর মধ্যে জড়িত ছিল, এবং আপনার সহোদররা যে টাঙ্গাইলে মানে আপনাদের পরিবার যে অনেক বড় ফ্যাক্টর, এর মধ্যে তো সবসময় এটা পজিটিভ ভাবে এটা উচ্চারণটা আসে নাই। যতটা পজিটিভ লতিফ সিদ্দিকীর নামে আসছে ততটা পজিটিভ তো অন্যদের ব্যাপারে আসে না। এবং কেউ কেউ দাবি করে থাকেন এর জন্য আপনি দায়ী, আপনি বড় ভাই, আপনি বাকিদের এক ধরনের প্রশ্রয় দিয়েছেন, সাধারণ ইয়াতে তৈরি করেছেন। আমি প্রশ্রয় দেইনি বলেই কিন্তু আমার উপর রুষ্ট ছিল। শোনেন, আমার সাথে বঙ্গবীর কাদের সিদ্দিকীর আজকে সেই তার বালক আমি কিশোর বয়সের যে সম্পর্ক, এখন সেই সম্পর্ক, এবং আজকে আমার যে অস্তিত্ব রয়েছে এখনো যে আমি যেভাবে সম্মানের সঙ্গে চলছে, এটা বঙ্গবীর কাদের সিদ্দিকীর ভালোবাসা। কিন্তু তখন স্বাধীনতার পর আমার সঙ্গে দ্বন্দ্ব হয়েছে, এবং কাদের সিদ্দিকী এখন স্বীকার করেন, বোঝেন যে ভুল হয়েছে। সেটা বড় কথা নয়, বড় কথা হলো 2001 সাল পর্যন্ত বঙ্গবীর কাদের সিদ্দিকী এবং অন্যদের সঙ্গে আমার দ্বন্দ্ব ছিল। তার পরবর্তী সময় আমার ভাইদের সঙ্গে আর কোনো দ্বন্দ্ব নেই। শুধু আমার এক ছোট ভাই মুরাদ সিদ্দিকী শেখ সেলিমের এবং ওবায়দুল কাদেরের কারসাজিতে সে কিছুদিন আমার বিরুদ্ধে নির্বাচনী মাঠে ছিল। আচ্ছা, আমি একটু আপনার স্থানীয় পর্যায় থেকে আমি একটু ন্যাশনাল এটা একটু ফোকাস করতে চাই। মানে আমার মনে হয়, এটা আমার প্রশ্ন করতে গিয়ে আমার মন্তব্য, যে শেখ হাসিনার হঠকারিতার ফলে এবং যে হঠকারিতার শাসন উনি 1.5 দশক ধরে চালু রেখেছিলেন, এই পর্বে মানে যেটাকে আমি আওয়ামী লীগ সরকারের হঠকারিতা বলি, সেইটার কারণে মুক্তিযুদ্ধের চেতনা, বঙ্গবন্ধুর আদর্শ তারুণ্যের কাছে তিক্ত বিষয় হয়ে পরিণত হয়েছে, এর সঙ্গে বিরোধ তৈরি করে দিয়েছে, মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। এইটা থেকে উত্তরণের আর কোনো পথ আছে? মানে এই যে একটা ডিভাইড, এই ডিভাইডটা থেকে কি আসলে উত্তরণের কোনো পথ আছে? অবশ্যই আছে। পৃথিবী এইরকম দ্বন্দ্ব কিন্তু পৃথিবীতে নতুন না, পৃথিবী দ্বন্দ্ব সংঘাতের মধ্য দিয়ে গিয়েছে। আজকে যে আমরা ইউরোপ আমেরিকার কথা বলছি, এটা 100 বছর 200 বছরে আজকের ইউরোপ আমেরিকা নয়, এটা 1000 বছর লেগেছে। আমরা যে রেনেসার কথা বলি ইতালিতে, সেই রেনেসা আসতেও এবং আসার পরেও আজকে আমরা প্রায় 500 বছর এইখানে আছি। তাই এটা কোনো সমস্যা না। শেখ হাসিনার হঠকারিতা নয়, তার কর্তৃত্ববাদিতা, প্রভুত্বকামিতা, এটাই সর্বনাশটা করেছে। এবং অর্থলোলুপতাও আমি বলবো, এই সব মিলেই এই অর্থ লোলুপতাটা, এইটার ব্যাপারে মানে ইন্টারেস্টিং। মানে এটা কখন থেকে, স্পেসিফিক কখন থেকে এটা তার মধ্যে থেকে আসলো? অনেকেই মনে করে থাকেন যে শেখ হাসিনাকে এই পথে, এই অর্থ লোলুপতার পথে নিয়ে আসার জন্য শেখ রেহানা দায়ী, কেউ কেউ বলে থাকেন তার পুত্র জয় দায়ী। আপনি এটাকে কিভাবে দেখেন আসলে? আমি শুধু বলবো যে জয় দায়ী নয়। মানে আপনি খুবই খুবই ইন্টারেস্টিং উত্তর জনাব লতিফ সিদ্দিকী দিলেন। তার মানে আমরা যদি ইনফারেন্স আনি যে আমি প্রশ্নটা করেছিলাম যে শেখ হাসিনার এই অর্থলোলুপতার পথে তার বোন শেখ রেহানা এবং তার পুত্র জয় কেউ কেউ বলে থাকেন এর জন্য দায়ী, আপনি শুধু বলেছেন যে জয় সাহেবের মধ্যে দায়ী নয়। আচ্ছা, আমরা পরে জয় সাহেবকে কিন্তু বলি নাই, আমি জয় বলেছি। না না, আমি বলেছি আমার থেকে বয়সে বড় সজীবাদের জয়, সেজন্য আমি বলেছি। আমি যখন আপনাকে কোট করবো তখন জয় সাহেব ছাড়াই বলতে হবে জয়। না, সেটা ঠিক আছে। আচ্ছা, তাইলে আপনি বলছিলেন যে এই যে মানে একটা কর্তৃত্বপরায়ণতা, এইটা যে আসলে এই জায়গার মধ্যে দাঁড় করিয়ে দিয়েছে তরুণদের। আওয়ামী লীগের সমর্থক যেহেতু সেটা শেখ হাসিনা এতদিন ধরে সবচেয়ে বেশি বিক্রি করছেন, স্বাধীনতার চেতনা খুব ভুলভাবে এবং খুব অন্যায়ভাবে, খুব মিথ্যা কথা বলে এই যে মুখোমুখি দাঁড় করায় দিছে, এই স্বাধীনতার চেতনা বনাম স্বাধীনতার চেতনা না, ৭২-এর সংবিধান বনাম এটা ৭১ বনাম ২৪, এইটা থেকে আসলে মুক্তি পেয়ে ইউনাইটেড হওয়ার আমাদের জায়গাটা আর আছে কিনা? অবশ্যই আছে। আমি তো রাষ্ট্র সংস্কার নিয়ে ভাবি না, আমি ব্যক্তি সংস্কারে ভাবি। আমার আচার, আমার আচরণ, আমার চিন্তা, আমার ভাবনা, আমার চৈতন্যকে যদি আমি পরিবর্তন করতে পারি, তাহলে স্বাভাবিকভাবে এই জটিল পরিস্থিতির অবসান হবে, ঐক্য এবং ভালোবাসার বন্ধন সৃষ্টি হবে। সমস্যাটা হলো আমরা রাজ্য আর রাষ্ট্রের যে ব্যবধান,
এই জায়গাটাকে মূল্যায়ন করতে পারিনি। রাষ্ট্র নাগরিকের, রাষ্ট্রের মালিক নাগরিক, সে বিত্তহীন না বিত্তবান সেটা বিষয় নয়, কিন্তু ৭১-এর ১৬ই ডিসেম্বর থেকে পরবর্তী কোনো সময়ই আমরা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারি। আমরা এখনো রাজ্যের মানসিকতা নিয়ে আছি। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। ঠিক আছে, আমি এই জায়গা থেকে যদি আপনাকে একটা প্রশ্ন করি, যে অনেকেই বলে থাকে যে রাজনীতি একটা ব্যবসা, ফুল টাইম ব্যবসা। এটা করতে হলে আপনার ইনভেস্টমেন্ট করতে হবে এবং সেই ইনভেস্টমেন্ট অন রিটার্নও আপনি আসলে চাইবেন। আপনার আমি কত বছরে বলবো ৬ দশকের রাজনৈতিক অভিজ্ঞতা এটা কি বলে যে আপনি আসলে ইনভেস্টমেন্ট করছেন কিনা, সেই ইনভেস্টমেন্ট অন রিটার্ন ঠিক মতো পাইছেন কিনা, এবং এইটা আপনার জন্য ব্যবসা ছিল কিনা? আমি স্বাধীনভাবে ভালোবাসার সঙ্গে কাজ করি, বুঝছেন? আমি গুণগত পরিবর্তন সব চেয়েছি। হতাশা আমাকে কোনোদিন আক্রমণ করেনি। প্রতিদান প্রত্যাশা করে আমি কোনোদিন কাজ করি না। সেবার মনোভাব নিয়ে কাজ করি। আমার মা আমাকে শিখিয়েছেন, শুধু মুখে বলে শিখাননি, তার জীবন দিয়ে আমাদের সব ভাই বোনদের দেখিয়েছেন। আমরা মোটামুটি তো সচ্ছল পরিবারেরই শিকার করি। বটে বটে। তো আমি ৬২ পর্যন্ত মায়ের কাছেই ছিলাম। আমি কোনোদিন দেখিনি যে মা কোনো বেলায় পেট পুরে খেতে পেরেছেন। কারণ খেতে বসবেন, এই সময় ২-৩ জন হাত দিল, মা আমাকে কিছু খেতে দেন, মার ভাগ থেকে তিনি তাদেরকে দিতেন। সেটা আমার জীবনে প্রতিনিয়ত প্রতিফলিত। আমি এখনো আমাকে যাই খেতে দিই, আমি একটা অংশ আমার যে সেবা করে তার জন্য রেখে দিই। আমার সাথে যে সহকর্মীরা বসে, কিন্তু আপনার কাছে মনে হয় না যে এটা আপনার একটু মানে, সরি আই এম ইউজিং দিস ওয়ার্ড, এটা আপনার এটা একটা ফিউডাল একটা মানসিকতা। আপনি মানুষকে আপনি একটু আমি আপত্তি করবো না, কিন্তু আমি কিন্তু আপত্তি করবো না। এবং আপনি তো আর আপনার মায়ের মতো সেই বাবা হন নাই। আমরা দেখেছি যে আপনাদের সন্তানরা হেলিকপ্টার চড়ছেন এলাকায় নানা রকম ভাবে, মানে আপনি আমার পুত্রের হেলিকপ্টারে চলেছেন, কিন্তু আমার পুত্রের বিরুদ্ধে একটি অভিযোগ আজ পর্যন্ত হয়নি। ওকে, আচ্ছা, আমি তার মানসিকতা আমি আপনাকে বলে দিই। আপনি যখন প্রশ্ন তুলেই ফেললেন, আমি আপনাকে বলছি তার মানসিকতা এদেশের লুটেরা দের মতোই হয়েছে। কারণ সে তো দেখেছে, সে তো সাধারণ ছেলে নয়, সে অত্যন্ত মেধাবী ছেলে। মেধাবী বলতে কি, সে দুনিয়ার আপনারা ইউরোপ আমেরিকায় আপনাদের সন্তানদের যে সুযোগ দিতে পারেন তার চেয়ে বেশি সুযোগ সে শিশু বয়সে, বালক বয়সে, কিশোর বয়সে, যৌবনের প্রথম দিকে পেয়েছে। হ্যাঁ, তাই সে যখন দেখেছে যে লুটেরারা কি করছে, যাদের স্বাধীনতা যুদ্ধে কোনো অবদান নাই, তারা যদি এত হয়, তাহলে আমি হেলিকপ্টারে, আর আমি লক্ষ্য করে দেখেছি কোন এক মান্নান ছিলেন, তার হেলিকপ্টার ছিল, সে টেলিফোন করলেই তার হেলিকপ্টার চলে যেত। না, এখনো আমরা এটা দেখি, যারা চেয়ারে বসে থাকে তারা চাইলে গাড়ি চলে যায়। আপনারা চাইলে, আপনি যদি এখন ক্ষমতায় থাকেন, আপনারা চাইলে হেলিকপ্টার হবে, বা আপনি গুরুত্বপূর্ণ থাকলে সেটা যাবে। কিন্তু আচ্ছা, আমি একটু 2014 সালে আবার একটু ফিরতে চাই। একটা নির্বাচন হইল, যে নির্বাচনের মধ্যে জনগণের ম্যান্ডেট ছাড়াই 154টা সিট যেহেতু হয়ে গেল, তো সেই জন্য আওয়ামী লীগ সরকার গঠন করে ফেলল। আমরা টকশো করতাম, ছোটখাটো সাংবাদিক, অনেক মানুষের জিজ্ঞেস করছি সে সময় আওয়ামী লীগের, যে আপনার কাছে ভালো লাগছে এই যে এই ম্যান্ডেটটা নিয়ে আপনি এটার মধ্যে ইলেকশনে গেলেন। আমার মনে আছে যে আপনি টেলিযোগাযোগ মন্ত্রী ছিলেন একবার। আমরা আপনার সাথেও কথা বলতে চেষ্টা করেছিলাম, কিন্তু আপনি আসলে ব্যস্ততার জন্য সময় দিতে পারেননি। আজকে যখন পেয়েছে, আজকে আপনি ক্যাবিনেটে গিয়ে বসলেন, যেই ক্যাবিনেটে মানে সেই সময় আপনার 5 দশকের রাজনীতির পর আপনি একটা ক্যাবিনেটে গিয়ে বসলেন, যেই ক্যাবিনেটে কোনো জনগণের ম্যান্ডেট দরকার হয় নাই, আইনের একটা ফাঁক দিয়া বাইরে গিয়ে বাংলাদেশ আরেকটা সরকার করে ফেললো। আপনাদের কাছে কেমন লাগতো আসলে, মানে আপনার কাছে কি মনে হতো? আপনি সেই মন্ত্রিসভায় বসলেন, এটা কেমন লাগতো আপনার? তো মোহিত ভাই আজকে আর পৃথিবীতে নেই, অনেকেই আছেন। আমি কোনো এক ব্যাপারে মোহিত ভাইকে বলেছিলাম যে মোহিত ভাই আর কত গোলামি করবেন বিশ্ব ব্যাংকের। ওকে, বিশ্ব ব্যাংকের গোলামি। আমি সব
আমার কথা আমি বলতে চেষ্টা করেছি, কিন্তু আমি তো বললাম যে বুর্জুয়া রাজনীতি করি। আপনি আবার আমাকে সামন্তবাদী মানসিকতা বললেন। অবশ্যই আমি সামন্তবাদের অবশিষ্ট, পূর্বপুরুষরা লুটে গেছে। তবে মাফ করবেন, আমার পূর্বপুরুষ ব্রিটিশ সাম্রাজ্যবাদের অন্তর্গত ছিল না। আমার পূর্বপুরুষ ওহাবি আন্দোলন করে মৌলানা বেরেলভির সঙ্গে যুদ্ধ করেছে, এবং আমার পূর্বপুরুষের 3 ভ্রাতা ওই যুদ্ধে রঞ্জিত সিং এর বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে, আমি শহীদ টহিদ বলি না, নিহত হয়েছে। ওকে, আমি সেই ওহাবি ইসলাম ধারার বিরুদ্ধে নিজেকে প্রতিষ্ঠা করেছি। ধর্মবাদিতা নয়, ধর্ম আমার একান্ত নিজের এবং পরিবারের পরিসরে। ওকে, আমি যখন রাষ্ট্র এবং 2014 সালে ক্যাবিনেটে বসলেন আপনি, সেইটা থেকে যদি একটু বলেন। বসেছি, আপনিও তো তখন বাংলাদেশেই বাস করতেন, জি জি এই বৈপরীত্যের মধ্যে। জি, আমরা চেষ্টা আমরা যখনই সুযোগ পেয়েছি সবাইকে জানতে চেয়েছি, কারণ শেখ হাসিনার কাছে আর জানতে চাওয়ার সুযোগ আমাদের ছিল না, কারণ আমরা আর সেখানে। আমি সবাইকে শোনেন, আমি শেখ হাসিনাকেও অনেক কথা বলেছি। শেখ হাসিনা ওয়াজ হ্যাপি যে 2014 সালের এরকম একটা ইলেকশন করার পরে। এবং আমিও কিন্তু 14 সালের 154 জনের একজন। জি, বিনা ভোটে নির্বাচিত। হ্যাঁ, যেহেতু মজাটি হলো কি, এমন একটা আমি সত্য কথাটা বলি নির্বাচনে, জি আমি তো বাধ্য হয়ে গেলাম নির্বাচন করতে। আমার বিরুদ্ধে কিন্তু 8-10 জন প্রার্থী হয়ে গেল স্বতন্ত্র। বিএনপি যায় নাই, স্বতন্ত্র হয়ে গেল। কয়েকদিন পরেই দেখা গেল যে এরা ওই আওয়ামী লীগের নেতৃত্বের কাছে প্রস্তাব দিচ্ছে যে কিছু টাকা দেন, আমরা প্রত্যাহার করে দিই। তো আমার সহকর্মীরা আমার চরিত্র জানতেন, তারা কোনোদিনই আমাকে বলতে সাহস পায় নাই এই কথা। কিন্তু আমি পরবর্তীতে সময় দেখলাম যে 14 জনই কিন্তু প্রত্যাহার করল। ইন্টারেস্টিং। অর্থাৎ কিছু টাকার বিনিময়ে। তাই আমরা জাতিগতভাবে কিন্তু আমাদের চরিত্র, সেইটা ঠিক আছে, সেইটা ঠিক আছে। জাস্ট একটু ইতিহাসের জন্য বোঝার জন্য, যে ধরেন আমি আমরা তো আপনার সাথে অমুকের সাথে তো একত্র বাস করি, সামাজিক জীব। রাইট 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 রাইট। না, আমি শুধু এই সময় আওয়ামী লীগ একটা বয়ান চালু করতে পারছিল, সেটা হচ্ছে যে সেই বয়ান আমরা সব জায়গায় শুনতাম যে বিএনপি যদি নির্বাচনে না আসে তাহলে আমরা কি করব? আপনারা যখন অনুবাদিত শব্দ ব্যবহার করেন, হ্যাঁ। তখন আমি বড় সমস্যায় পড়ি। কোনটা কোনটা? বয়ানটা ন্যারেশন থেকে আপনারা করেছেন, জি, আমি বলি বর্ণনা। ওকে, ঠিক আছে, বলা। ঠিক আছে। আমরা যদি দেখি যে একই ধরনের বর্ণনা বা বলা সেই সময় আমরা আওয়ামী লীগের বেশিরভাগ জায়গা থেকে শুনতে পেলাম, সংসদে শুনি, বাইরে শুনি, টক শোতে শুনি, সেটা যে বিএনপি যদি ইলেকশনে না আসে তাহলে আমরা কি করব। 1996 সালে 15 ফেব্রুয়ারি তো বিনা ভোটে 54 জন নির্বাচিত হয়েছিল, তখন যদি হতে পারে তাহলে এইবার 154 জন কেন পারবে না। আপনারা কি এটা আলাপ আলোচনা করে ঠিক করছিলেন যে আপনারা এরকম একটা কথা বাইরে গেলে বলবেন? শুনেন, আমি আওয়ামী লীগের প্রেসিডিয়ামের মেম্বার